এই প্রশ্নের জবাব কে দেবে? আসিফ নজরুল দেবে? শেখ হাসিনার দোসর সরকারি আমলা তার পিএস এর মতো সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, বিচার বিভাগে, বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে শেখ হাসিনার নিয়োগ দেওয়া, শেখ হাসিনার দোসররা যারা এখনো ক্ষমতায়, এখনো শপথে বহাল আছে, তারা কেন এখনো শপথে বহাল আছে, এই প্রশ্নের জবাব কে দেবে? আসিফ নজরুল দেবে। এই কথাগুলো বলা কি ইলিয়াসের অন্যায় ছিল? হ্যাঁ, তার ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনেছে, এটার প্রতিবাদ আমি করছি, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি তোলা অন্যায় ছিল? না। কিন্তু হঠাৎ করে দল বেঁধে আসিফ নজরুলের পক্ষ নিয়ে তারা কেন ইলিয়াস ভাইয়ের পিছনে লাগলেন? আমি একটা গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করি, খুব রিলায়েবল সোর্স থেকে পাওয়া তথ্য। শাহিদ ভাই দেশে গিয়েছিলেন, আসিফ নজরুলের সাথে দেখা সাক্ষাৎ করে এসছেন। কি কারণে করে এসছেন আমি জানি না, তবে আমার রিলায়েবল সোর্স থেকে আমি জানতে পেরেছি যে শাহেদ আলম অচিরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কনসুলেট অথবা দূতাবাসে কোনো একটা ভালো চাকরিতে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে অচিরেই। সাংবাদিক ইলিয়াস হুসাইনের ভিডিও দেওয়ার পর কয়েকজন অনলাইন যোদ্ধা সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন কথাবার্তা বলছেন। সাংবাদিক ইলিয়াস ট্যাক্সি ড্রাইভার, উবারগিরি করে, তার চরিত্র নিয়ে কথা বলছেন। আসলে এগুলো কতটুকু যুক্তিসঙ্গত? দর্শক, সাংবাদিক ইলিয়াসের বক্তব্য এবং যারা সাংবাদিক ইলিয়াসের বিরোধিতা করছেন, যারা একসময় সাংবাদিক ইলিয়াসের সাথে সুর মিলে কথা বলছেন, তারা কেন বলছেন জানতে পারবেন। তারা মূলত সাংবাদিক ইলিয়াসের বিরোধিতা করছেন, তাদেরকে বিভিন্ন অ্যাম্বাসিডারও দায়িত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শাহেদ আলম, নাজমুস সাকিব এবং সাংবাদিক মনির হায়দার, তাদেরকে বিভিন্ন অ্যাম্বাসিডার দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা আসিফ নজরুল করছেন। এই জন্য সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের বিরুদ্ধে গেলে তারা আসিফ নজরুলের পক্ষ নিয়ে সাংবাদিক ইলিয়াসের বিরোধিতা করছেন। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন নায়েব আলী ভাই। তার আলোচনা অনেক লম্বা, আলোচনা শুনলে আশা করি এই বিষয়টি বুঝতে এবং সেই যুদ্ধটা খুবই নিম্নমানের কুরুচির যুদ্ধ। আবার অনেকেই আমাকে বলতে পারেন যে আপনি ইলিয়াসের পক্ষে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন, এটাও হয়তো আপনারা বলে থাকতে পারেন। বাট আমি আমার জায়গা থেকে যে জায়গাটা সঠিক বলে মনে করি বা আমার কাছে মনে হয়, আমি সেই জায়গায় থাকার চেষ্টা করি। তো আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসুন ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই একজন তরুণ সাংবাদিক, বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন এবং এই সাংবাদিকতা করতে গিয়ে তিনি স্বৈরাচার হাসিনার দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। তার মতো একই পথে হাঁটতে গিয়ে অনেক সাংবাদিকে দেশে থাকতে পারেন নাই, অনেক বুদ্ধিজীবী দেশে থাকতে পারেন নাই, আবার অনেকেই দেশে থেকে কথাবার্তা বলেছেন। ডক্টর আসিফ নজরুল তাদের একজন। তার মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন, মানে ইলিয়াস সাংবাদিক, আসিফ নজরুল একসময় সাংবাদিক ছিলেন, কিন্তু লম্বা সময় তিনি আর সাংবাদিকতা করেন না, শিক্ষকতা করেন আর বুদ্ধিজীবী হিসাবে টকশোতে কথা বলেন, লেখক হিসাবে লেখালেখি করেন। বাট ওভারঅল তাদের দুজনের অ্যাক্টিভিটি কিন্তু একই ছিল। পার্থক্য এতটুকু, আসিফ নজরুল দেশে থাকতে পেরেছেন, আসিফ নজরুল কোনো মামলা খান নাই। অন দি আদার হ্যান্ড ইলিয়াস দেশে থাকতে পারেন নাই, ইলিয়াস মামলা খেয়েছেন। এখন কেন একই স্বৈরাচারের বিরুদ্ধে একজন কথা বলতে গিয়ে মামলা খাইলেন, দেশে থাকতে পারলেন না, আরেকজন দেশেই থাকলেন কিন্তু মামলা খাইলেন না? বিষয়টা একটু কেমন না? যদি আপনার কাছে কেমন মনে হয় তাহলে একটু বিবেকের কষ্টি পাথরে ঘষার চেষ্টা করেন, আমি আর ব্যাখ্যা করতে চাচ্ছি না। এবারে আসেন বর্তমান আসিফ নজরুল আর বর্তমান ইলিয়াস হুসাইন। বর্তমান আসিফ নজরুল কিন্তু ব্যক্তি না, বর্তমান আসিফ নজরুল একজন ব্যক্তি না, আসিফ নজরুল একটা রাষ্ট্র। আগের আসিফ নজরুল একজন ব্যক্তি ছিলেন, ঠিক ইলিয়াসের মতোই, কিন্তু এখনকার আসিফ নজরুল শুধু ব্যক্তি আসিফ নজরুল না, উনি একটা রাষ্ট্র, উনি নিজেই একটা রাষ্ট্র।
আর ইলিয়াস বলা যায় আগের তুলনায় একটু নিচের দিকে নেমেছেন, বা তার কাজ কর্ম পেশা, আপনারা তার সাথে যারা যুদ্ধে নেমেছেন তারা তো বলেই দিয়েছেন তিনি উবারম্যান। তো তার মানে আগের পেশার থেকে তিনি এখন একটু নিম্নমানের পেশায় আছেন, তিনি সাংবাদিকতার পেশায় নেই বললেই চলে, আবার একেবারেই যে নেই তা না। তো ওভারঅল আপনি যদি এখনকার আসিফ নজরুল আর এখনকার ইলিয়াসকে কম্পেয়ার করেন, তাহলে ইলিয়াস জাস্ট একজন ব্যক্তি, ইলিয়াস জাস্ট একজন ব্যক্তি, আর আসিফ নজরুল জাস্ট একজন ব্যক্তি না, একটা রাষ্ট্র। এবার আসেন, আসিফ নজরুলও মানুষ, ইলিয়াসও মানুষ। আসিফ নজরুল ভুলের ঊর্ধ্বে নন, ইলিয়াসও ভুলের ঊর্ধ্বে নন, দুজনই ভুল করতে পারেন। এখন আসুন, যেহেতু ইলিয়াসকে উবারম্যান বানানো হয়েছে, তো একজন উবারম্যান, আমি এটা আমার পার্সোনাল গাড়ি, তো যারা উবার চালায় তাদের গাড়ি অনেকটা এরকম গাড়িতে অনেকেই উবার চালান। তো এর থেকে ছোট গাড়িও আছে, গাড়িটা একটু বড়, যেহেতু আমরা ফ্যামিলি বড়, তো এখানে ধরেন 7-8টা সিট আছে, আমরা 7-8জন মানুষ এখানে বসতে পারবো। আর অন্যান্য গাড়ি আছে 4 জন বসতে পারে, 5 জন বসতে পারে, তো এভারেজ 8 জনের বেশি তো না। তো একজন উবারম্যান ড্রাইভ করতে গিয়ে যদি কোনো ভুল করে, কোনো অ্যাক্সিডেন্ট করে, তাহলে ক্ষতি কয়জনের হবে? অ্যাবাউট 8 জন। সবাই তো আর ক্ষতিগ্রস্ত হয় না, হয়তো 1-2 জন মারা যেতে পারে, বা অর্ধেক মারা যেতে পারে, অর্ধেক বেঁচে থাকতে পারে, বা অথবা সবাইও মারা যেতে পারে। ক্ষতিগ্রস্ত কয়জন হবে? অ্যাবাউট 8 জন, ম্যাক্সিমাম 8 জন ক্ষতিগ্রস্ত হবে। একজন উবারম্যান যদি গাড়ি চালাইতে গিয়ে ভুল করে, তাহলে ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হবে 8 জন ব্যক্তি, এর বেশি না। কিন্তু যদি কোনো পাইলট ভুল করে, যদি কোনো ট্রেনের ড্রাইভার ভুল করে, যদি কোনো বাসের ড্রাইভার ভুল করে, তাহলে কতজন ক্ষতিগ্রস্ত হবে? বাসের ড্রাইভার যদি ভুল করে, তাহলে ম্যাক্সিমাম 60 জন মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি ট্রেনের ড্রাইভার ভুল করে, তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে জানি না। আমাদের নিউ ইয়র্কের যে ট্রেন, আমি একই ডিপার্টমেন্টে জব করি, যদিও আমি ট্রেন চালাই না, আমাদের অনেক সহকর্মী ট্রেন চালান। আমার একজন কলিগ আছে বাংলাদেশি, আমার বন্ধু মানুষ, নাম হচ্ছে 2 জন, একজন হচ্ছেন আব্দুল কাদের আর একজন হচ্ছেন মঞ্জুরুল ভাই, দুজনেই ট্রেন চালান। আমি ওনাদের কাছ থেকে কোনোদিন আসলে অভিজ্ঞতাটা জানতে চাইনি, আসলে আপনাদের এতগুলো বগিতে কতজন যাত্রী থাকে। তো যেহেতু আমি এই ডিপার্টমেন্টের মানুষ, তো যদি একটা ট্রেনে 10টা বগি থাকে, তাহলে একটা বগিতে আপনি অ্যাভারেজ, একটা বগিতে আপনি 50 জন লোক করে ধরেন, তাহলে 10টা বগিতে 250 মানুষ, এটা মিনিমাম ধরলাম। কিন্তু ট্রেনে যে পরিমাণ যাত্রী থাকে নিউ ইয়র্কে, একটা ট্রেনের বগিতে মানে 100 জন লোক তো থাকেই, দাঁড়িয়ে থাকে অনেক মানুষ, তো তার মানে 500 মানুষ। একজন ট্রেনের ড্রাইভার যদি ভুল করে, তাহলে 500 মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক অনুরূপ ভাবে একজন পাইলট যদি ভুল করে, তাহলে ওরকম 500-1000 মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এখন বোঝার চেষ্টা করেন যে ইলিয়াসের ভুল আর আসিফ নজরুলের ভুল এক না। ইলিয়াস সত্যি একজন উবারম্যান, আর আসিফ নজরুল ইদার একজন পাইলট অথবা একজন ট্রেনের ড্রাইভার, এটা আপনাদেরকে বুঝতে হবে। সুতরাং এই 2 জন ব্যক্তির ভুলকে আপনি একাকার করলে চলবে না, একাকার করলে চলবে না। এখন ওই যে কথাটা আসছে কোন জায়গা থেকে, 1000, ধন্যবাদ, 1000 মানুষ, কোনো কোনো ট্রেনে 1000 মানুষও থাকে, আমি অস্বীকার করছি না। তো আলোচনাটা কোন জায়গা থেকে আসছে? ইলিয়াস ভাই তার ভিডিওতে আসিফ নজরুলের একটা অনৈতিক আলাপ অথবা প্রেম আলাপ তার ওয়াইফের সাথে বা অন্য কোনো নারীর সাথে, হোয়াটএভার, ওই আলোচনা আমি যাচ্ছি না। তো সবাই ধরে নিয়েছে যে ওটা তার ওয়াইফের সাথে আলোচনা। তো যদি ওয়াইফের সাথে আলোচনা হয়, তো ওয়াইফের আলোচনাটা এভাবে দেওয়া ইলিয়াস ভাইয়ের উচিত হয়নি। মানে ভুল যেটা সেটা আমাকে বলতে হবে, উচিত হয়নি। কারণ বউয়ের সাথে স্বামীর আলাপ তো এরকমই হয়, প্রেম আলাপটা তো এরকমই হয়, আর এটা না জায়েজ না। এই আলাপ ইলিয়াস ভাইও তার বউর সাথে করে, এই আলাপ আমিও করি, আপনিও করেন, আপনারা যারা বিবাহিত। তো স্বভাবতই এটা অনৈতিক না, এটা অনেক গোপন বিষয়, এটা প্রকাশ্যে আসলে এটা আসলেই খুবই কুরুচিপূর্ণ হয়ে যায়।
এই জায়গায় আমার বলতে দ্বিধা নেই যে এটা ওনার উচিত হয়নি। কিন্তু একই বিষয় আবার তোলা হয়েছে আমাদের আরেকজন সাংবাদিক, তিনি তুলেছেন যে ইলিয়াস ভাইয়ের প্রথম স্ত্রী, তিনি ব্রেস্ট ক্যান্সারের রোগী, তার 2টা বাচ্চা আছে। এই 2টা বাচ্চাকে মানে এই 2টা বাচ্চা সহ সেই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিনি কলেজ পড়ুয়া এক যুবতী মেয়েকে বিয়ে করেছেন। এবং কেউ কেউ বলেন যে ওই মেয়ে নাকি শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই আপনি নাকি হতে পারে যদি এই সমস্ত বলতেছেন কেন? ইলিয়াস ভাই না আপনার খুব ক্লোজ ফ্রেন্ড। ইলিয়াস ভাই এর সাথে আমার খুব গভীর বন্ধুত্ব ছিল এক সময়। প্রতিদিন তার সাথে 2-3 বার আমার কথা হইতো। যখন নতুন তার ইউটিউব চ্যানেলটা শুরু করেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে তার 3টা সাক্ষাৎকার আমার চ্যানেলে আছে। যখন তার ইউটিউব চ্যানেলে অ্যাবাউট 20,000-25,000 সাবস্ক্রাইবার ছিল, তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল অ্যাবাউট সম্ভবত 1,40,000 বা 1,50,000। তো ইলিয়াস ভাইয়ের সাথে যে কোনো কারণে, আসলে একজন মানুষের সাথে তো সারা জীবন একরকম সম্পর্ক থাকে না, তো যে কোনো কারণে ইলিয়াস ভাইয়ের সাথে আমার যোগাযোগ নাই অ্যাবাউট 2 বছরের বেশি। কখনোই আর মানে এই গত 2 বছরের বেশি সময় ধরে তার সাথে আর আমার কোনোদিন দেখাও হয়নি। না, দেখাও হয়নি এটা বললে বোধহয় ভুল হবে, মানে দেখা হয়নি বললে ভুল হবে। এই জন্য বলছি সম্ভবত 2023-এর মোনা কনভেনশনে একবার দেখা হয়েছিল, একটা সেলফি তুলেছিলাম ওনার সাথে। আর ওনার চ্যানেলে একটা টক শো করেছিলেন, সেখানে দর্শকদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এজন্য আমি দর্শক হিসাবে সেখানে গিয়ে তার অতিথিকে প্রশ্ন করেছিলাম। এই 2 বার তার সাথে আমার দেখা হয়েছে। বাট কুশল বিনিময় করা, খোঁজ খবর নেওয়া, একটু সালাম কালাম দেওয়া, কিছু কথাবার্তা বলা, এটা 2 বছরের বেশি সময় ধরে আর হয় না, নানা কারণে হয় না। তার অর্থ এই নয় যে তার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে বা সে আমার শত্রু হয়ে গেছে, আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বিষয়টা এরকম না। ইলিয়াস ভাইয়ের মানে শুনেছি আমি, এখনো আমি নিশ্চিত না, বাট আবার নিশ্চিতও হওয়া যায়। কারণ ইলিয়াস ভাইয়ের এখন যে স্ত্রীর সাথে তিনি এদিক ওদিক যান, মেয়েটার বয়স খুবই কম, তার চেহারা আমি দেখি নাই, এবং গায়ের রং ফর্সা, টুকিটাকি মুখ টুক ঢেকে রাখলে অন্যান্য শরীরের অংশ দেখে বোঝা যায় যে ফর্সা। এবং অনেকেই বলেছেন যে হ্যাঁ, তার বর্তমান যে স্ত্রীর সাথে তিনি এদিক ওদিক যান সেই স্ত্রী ফর্সা এবং বয়স কম। তো তাতে আমি ধরে নেই যে এইটা তার আগের স্ত্রী না, কারণ তার আগের স্ত্রীর সাথে আমি আমার ওয়াইফকে নিয়ে তার বাসায় বেড়াইতে গিয়েছিলাম, আমার ফুল ফ্যামিলি সহ। ইলিয়াস ভাই এখন সেই বাসায় থাকেন কিনা জানি না, জ্যাকসন হাইটস এর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ, সম্ভবত 3 তলায় না 4 তলায় থাকতেন। তো ইলিয়াস ভাইয়ের আগের স্ত্রী হচ্ছে কালো, গায়ের রং কালো, এবং বয়স ইলিয়াস ভাইয়ের সমসাময়িক। কারণ ইলিয়াস ভাই থেকেই আমার জানা যে তারা 2 জন একই ক্লাসমেট, ইউনিভার্সিটিতে একই ইয়ারে লেখাপড়া করতেন, এবং সেই জায়গা থেকে একটা সম্পর্ক হয়, বলতে পারেন প্রেমের সম্পর্ক। কিন্তু তারা ওই নষ্ট কোনো প্রেম করেন নাই। ইলিয়াস ভাই আমাকে বলেছেন যে যখন তার সাথে আমার সম্পর্ক হয়, আমার ওয়াইফকে আমি বলেছিলাম দেখো অন্যান্যরা যেভাবে নষ্টি ফুষ্টি করে, এটা তো ইসলামে জায়েজ নাই। তো যেহেতু তুমি আমার পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি, তো তাহলে মেলামেশা জায়েজ তরিকায় করি, আসো আমরা বিয়ে করে ফেলি। তো সেই হিসাবে তাদের 2 জনের বৈবাহিক সম্পর্ক হয়, এবং 2টা ছেলেও আছে ইলিয়াস ভাইয়ের। তো যাই হোক, মানে দাম্পত্য জীবনে টুকিটাকি স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয়, এটা আমারও হয়, আপনারও হয়, ইলিয়াস ভাইয়েরও হতে পারে। আর ইলিয়াস ভাইয়ের ওয়াইফের যে ব্রেস্ট ক্যান্সার, এটা আমি কনফার্ম করেছি, আমিও জানতাম, কিন্তু বিষয়টা আমি কখনোই কাউকে বলি নাই বা মিডিয়ায় বলি নাই, এই সমস্ত বিষয় বলার বিষয় না। তো যাই হোক, ইলিয়াস ভাইয়ের ওয়াইফের সাথে তার ওই যে দাম্পত্য জীবনে টুকিটাকি ঝগড়াঝাটি এটা সেটা হয়, ওটা তারও ছিল। তো নানা কারণে হয়তো তাদের দাম্পত্য জীবনে একটা ক্লো হচ্ছিল, এটা আমি অস্বীকার করি না। তো এখন যে স্ত্রীর সাথে তিনি ঘোরাফেরা করেন, এটা তার 2য় স্ত্রী। কিন্তু প্রশ্ন আসছে যে তার আগের স্ত্রীর ডিভোর্স। আমাদের নিউ ইয়র্কের একজন বিএনপি কর্মী এমডি রাশেদ, উনি এনওয়াইপিডিতে জব করেন, আমি জানি না উনি ট্রাফিকে জব করেন না সরাসরি এনওয়াইপিডিতে জব করেন আমি জানি না, তার সাথে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, বাট আমার ফ্রেন্ড লিস্টে আছেন। তো উনি বলেছেন যে ডিভোর্স হয়ে গেছে,
বা ডিভোর্স করে দেওয়া হয়েছে, আবার শাহেদ আলম ভাইও বলেছেন যে ডিভোর্স, বাট আমি সঠিক তথ্যটা জানি না। তো এখন আসুন যে এই দুইটা বিষয় নিয়ে একটি কথা বলি, যে ইলিয়াস ভাই যদি বিয়ার একটা করে, তার আগের স্ত্রীও যদি থাকে, যদি ডিভোর্স না হয়, যদি আগের স্ত্রীও থাকে এবং উনি যদি বিবাহ একটা করেন, এটা ইসলামে নাজায়েজ কিনা? না, নাজায়েজ না। বাংলাদেশের সামাজিকতা এটাকে খারাপ চোখে দেখা হয়, ইভেন যুক্তরাষ্ট্রের সোসাইটিতে ওটা খারাপ চোখে দেখা হয়, একাধিক স্ত্রী থাকা। কিন্তু দুইটা স্ত্রী থাকা নাজায়েজ কিনা, অথবা কোনো কারণে যদি আগের স্ত্রীর সাথে বনিবুনা না হয় এবং যদি তার সাথে সারাসারি হয়ে যায়, এটাও নাজায়েজ কিনা? নাজায়েজ না। তো তাহলে এইটা দিয়ে ইলিয়াস ভাই বা রাশেদ ভাই বা এই যে আমাদের মির্জা ফখরুল সাহেবের জামাতা ফাহাম আব্দুল সালাম, তারা কি বুঝাতে চেয়েছেন আমি জানি না। হয়তো তার অনৈতিকতা বোঝাতে চেয়েছেন, যে তিনি এত নীতি বাক্য আওরান, অথচ তিনিই তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে তাকে নির্যাতন করেছেন, তাকে তালাক দিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। মানে বিষয়টা হলো যে সে ব্রেস্ট ক্যান্সারের রোগী, তাকে এই মুহূর্তে এইভাবে নর্দমায় নিক্ষেপ করে দিল, এটা ঠিক হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন আসতে পারে। বাট একপাক্ষিক বক্তব্য শুনে বা একটা সাইড দেখে জাজমেন্ট করা ঠিক না। আমি যতদূর জানি ইলিয়াস ভাই কিন্তু একটু ঘাটতারা প্রকৃতির মানুষ। আমি যতদূর জানি ইলিয়াস ভাই যতটা ঘাটতারা, তার বউ ততটাই ঘাটতারা। এই ঘাটতারা শব্দটা এক একজন এক এক ভাবে নেন। ঘাউরামি যেটা বলে আর কি, মানে এই ঘাউরামিটা জেদি আর কি, অনেকটা জেদি। তো ইলিয়াস ভাই যেমন জেদি, তার ওয়াইফ ততটাই জেদি। তো সুতরাং এক কাঠিতে যে বাজে নাই, সেটা দিবালোকের মতো পরিষ্কার। তো যাই হোক, আমি যেহেতু তার সাথে অনেকদিন যাবত কোনো যোগাযোগ নাই, বিষয়টা আমি জানি না। তো এই জায়গাটাই হচ্ছে ইলিয়াস ভাইকে মানে ঘায়েল করা হয়েছে, এই জায়গাটায় ইলিয়াস ভাইকে ঘায়েল করা হয়েছে। এখন ঘায়েল করতে গিয়ে কি হয়েছে আমি আপনাকে বলি। এই যে আমাদের বাংলাদেশি সোসাইটিতেও কিছু কিছু মানুষ আছে আমাদেরকে সভ্যতা শিখায়। তো আমরা মুসলিম দেশগুলোকে বলা হয় অসভ্য দেশ, আর পশ্চিমা দেশগুলোকে বলা হয় সভ্য দেশ। তো আমি তো একটা সভ্য দেশে থাকি, আমাদের শাহেদ আলম ভাইও একটা সভ্য দেশেই থাকে, মানে নিউ ইয়র্কে, আমরা দুজনই নিউ ইয়র্কেই থাকি। ইলিয়াস ভাইও নিউ ইয়র্কে থাকে, কনক ভাইও নিউ ইয়র্কে থাকে। তো এই দেশের সভ্যতা দেখেন, আমি তো 18 বছর বসবাস করছি। এদেশের অনেক ভালো দিক আছে, আবার অনেক জঘন্য খারাপ দিক আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের মানুষগুলো এদেশের বেহায়াপনা, এদেশের অসভ্য সংস্কৃতি, এটা আমাদের দেশের মানুষগুলো গ্রহণ করে। কিন্তু এদেশের যে সঠিক কালচার, যেটা আমাদের জন্য ভালো, যেটা জনগণের জন্য ভালো, যেটা দেশের জন্য ভালো, সেটা একদমই গ্রহণ করে নাই। যেমন স্বৈরাচার হাসিনা, মানে এদেশের যে গণতন্ত্র, এদেশের যে নির্বাচনী ব্যবস্থা, এইটা যদি আমাদের দেশের রাজনীতিবিদরা গ্রহণ করত, সেটাই ভালো ছিল না? কিন্তু সেটা টোটালি বর্জন করেছে। গ্রহণ করেছে কি? এদেশে একজন মুসলিমের যদি 3-4টা স্ত্রী থাকে, এরা হাসাহাসি করে, এটা দেখে হাসাহাসি করে। যে হাসাহাসি করছে সে অন্তত 10 জন নারীর সাথে মেলামেশা করেছে, মানে লিভ টুগেদার করেছে। একেবার সহজ কথা যদি বলি, সেক্স করেছে। তো একজন পুরুষ 4 জন নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে রেখেছে এবং তার সাথে যুগের পর যুগ আমৃত্যু ঘর সংসার করে যাচ্ছে। এটা এদেশের কালচারে হাস্যকর, হাসি তামাশার বস্তু। কিন্তু যে হাসি তামাশার বস্তু চিন্তা করছে, যে এই 4টা বিয়ে নিয়ে হাসাহাসি করছে, সে অবৈধভাবে মিনিমাম 10 জন নারীর সাথে মেলামেশা করেছে, কুকুর বিড়ালের মতো, পশুর মতো আচরণ করে তাকে রাস্তায় নিক্ষেপ করেছে। এটা আনন্দের বিষয়, এটা খুব গর্বের বিষয়, এটা খুব মানে বৈধ বিষয়। এই দেশের যুবক যুবতীরা এটাই মনে করে। এখন আপনিও যদি মনে করেন
আমাদের শাহেদ আলম ভাই, আমাদের গোলাম মাওলানা রনি, এরা যদি মনে করে এটা, আমার কিছুই করার নেই, তাদের প্রতি করুণা করা ছাড়া আমার কিছুই করার নেই। আমাদের দেশের তো একটা কালচার আছে, আমাদের দেশের একটা কালচার আছে না? এই যে আমি একটা অফিসে জব করি, অফিসের পাশে একটা পার্কিং লট আছে, অ্যাবাউট কয়েকশো গাড়ি পার্কিং করা যায়। আমাদের সহ কলিগ যারা আছে তারা সবাই পার্কিং করছে, আমিও এরকম পার্কিং করে রেখেছি। তো এইরকম অফিস আদালত কিন্তু যুক্তরাষ্ট্রের অভাব নাই। আমি কালচারটা বোঝানোর জন্য বলছি। প্রত্যেকটা অফিসে বাথরুম আছে না? বাথরুম আছে। তো বাথরুম কেন থাকে? বাথরুমটা কি শুধু পেশাব করার জন্য না পায়খানা করার জন্য? পেশাব পায়খানা দুইটা করার জন্যই, তাই না? আপনি যুক্তরাষ্ট্রের কোনো অফিসে বাথরুমে শৌচ কার্য করার জন্য বদনা পাবেন না, কোনো পানির পাত্র পাবেন না। তো যুক্তরাষ্ট্রের এই অফিসগুলোতে কি যারা যায় বা যারা চাকরি করে, অফিসে থাকা অবস্থা তাদের কি পায়খানা চাপে না? চাপে। তো তারা পায়খানা করে, পায়খানা করার পর ওই যে ঘু তো পাছায় জড়ায় থাকে, আমি দুঃখিত বাংলায়, একটা খাস বাংলায় বলতেছি, ঘু তো পাছায় জড়ায় থাকে না? জড়ায় থাকে। তো সেটা তো ধোয়া হয় না, ধোয়ার জিনিস তো নাই, বদনা তো নাই, পানির পাত্র তো নাই। কি করে তাহলে? তারা টিস্যু দিয়ে মুছে কমেটের মধ্যে ফেলে ফ্লাশ করে দিল। কিন্তু টিস্যু দিয়ে মুছলে কি ঘু পরিষ্কার হয়? পরিষ্কার হয় না। তো তাহলে কি পাছার সাথে ঘু থেকেই যায় এবং শুকো চামড়ার সাথে লেগে যায়, ওই অবস্থায় তারা অফিস করে। এই হলো সভ্যতা। এই হলো সভ্যতা। মানে এদেশের কোনো অফিসে বাথরুমে পানি শৌচকার্য করার জন্য পানির ব্যবস্থা নাই। তাহলে কি করে? তারা টিস্যু দিয়ে মুছে ওইভাবে অফিস করে। এলো সভ্যতা। এটা হলো সভ্যতা। একজন নারী অবৈধভাবে বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত 10টা ছেলের সাথে মিনিমাম বিবাহের আগে বা মৃত্যুর আগ পর্যন্ত অন্তত 10টা ছেলের সাথে সে অবৈধ মেলামেশা করেছে। একটা ছেলে অবৈধ নারীর সাথে মেলামেশা করেছে, এটা গর্বের বিষয়। এটা হলো সভ্যতা। আর একজন পুরুষ বৈধভাবে 4 জন নারীকে বিয়ে করে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে রাখে, তার সাথে সংসার করে, সেটা হাস্যকর, সেটা রসিকতা, তামাশার বিষয়। এই হলো সভ্যতা। এবং আপনি যুক্তরাষ্ট্রে আপনার যদি কোনো বন্ধু বা আপনার কোনো কলিগ, আপনি দেখতেছেন যে আপনি পাশ দিয়ে যাচ্ছেন, যুক্তরাষ্ট্রের 2-3 জন নাগরিক এক জায়গায় তারা গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সে এফ শব্দ ব্যবহার করে, প্রত্যেকটা সেন্টেন্সে এফ শব্দ ব্যবহার করে। এফ শব্দ বোঝেন তো? আমি আর বললাম না, খুব গালাগালি শব্দ, মানে খুব গালি, একটা খুব জঘন্য একটা গালি। এই গালিটা ব্যবহার করা এদেশের সভ্যতা, কোনো ব্যাপার না। মেয়ের সামনে বাপ গালি দিয়ে কথাবার্তা বলতেছে, ছেলের সামনে মা গালি দিয়ে কথাবার্তা বলতেছে, ভাই বোন, হ্যাঁ, সবাই যখন আড্ডা দিচ্ছে গালি দিচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্সে এফ শব্দ ব্যবহার করতেছে। এটা এদের সাথে কোনো, এদের ব্যাপারে এদেশে কোনো ব্যাপার না, এটা সভ্যতা, এটা সভ্যতা। তো এই যে সভ্যতার কথা বললাম, এই সভ্যতা আমাদের দেশের মানুষগুলো গ্রহণ করতেছে। কিন্তু যে সভ্যতা গ্রহণ করা উচিত সেটা কেউ করে না। আমি আপনাদেরকে বলি, এই দেশে যে অফিস, তাই না, এই অফিসের একটা গেট আছে বা একটা দরজা আছে। তো আমাদের কলিগরা সবাই সকালবেলা অফিসে আসতেছে, তো পিছে পিছে আমিও আসতেছি। তো কলিগ হয়তো খেয়াল করেছে যে আমিও ঢুকবো, সে কি করবে? সে দরজাটা খুলে আমার জন্য অপেক্ষা করবে, সে বলবে গো অ্যাহেড। এই যে ভদ্রতা, এটাই হলো সভ্যতা। সে তারও তারা আছে, আমারও তারা আছে, দুজনই একই টাইমে অফিসে ঢুকতেছি। সে অফিসে ঢুকে চলে যাবে, আর কিছু কেয়ার করবে না, কারণ তার অফিসটাই তো আসল, তাই না? কিন্তু সে কি করলো? সে তার কলিগকে দরজা খুলে দিয়ে বলছে গো অ্যাহেড, মানে আমাকে আগে যাইতে সুযোগ দেওয়া হলো, সুযোগ দিল, দারোয়ানের ভূমিকা সে পালন করলো। আমাদের দেশের মানুষ এটাই ভাবি যে ওর জন্য আমি দরজা খুলে রাখবো, তার মানে আমি ওর দারোয়ান, আমার মান সম্মান থাকবে। এটা নোংরা কালচার। বরং এইটাই সভ্যতা। এই সভ্যতা গ্রহণ করে না আমাদের দেশের মানুষ। আপনি মসজিদে ঢুকতেছেন, আমাদের তো ঢোকার অনেক জায়গা আছে, আরেকজন মুসল্লি ভাই সেও ঢুকতেছে, আমার উচিত তার আগে ঢুকতে দেওয়া, দরজাটা খুলে দাঁড়িয়ে থাকা, যে ভাই আগে যান, আপনি যান। এই সভ্যতাটা আমাদের দেশে নাই, এই সভ্যতা গ্রহণ করা উচিত। এরপরে আসেন,
একটা মুদির দোকানে গেল একজন কাস্টমার বাজার করতে, সামথিং কিনবে। তো একজন আমেরিকান মুদির দোকানদারকে জিজ্ঞাসা করতেছে, ক্যান আই হ্যাভ এ পেন প্লিজ, ক্যান আই হ্যাভ এ পেন প্লিজ, মানে কি, অনুগ্রহ করে আমি কি একটা কলম পেতে পারি? তার মানে আমরা যদি আমাদের দেশীয় ভাষায় নিয়ে যাই, তাহলে আমি চিন্তা করবো সে কি কলমটা ভিক্ষে চাচ্ছে না কলমটা ব্যবহার করার জন্য চাচ্ছে। সে কলম কিনবে তো দোকানিতে বললেই হয়, দোকানিকে বললেই তো হয়, এই একটা কলম দাও তো, এই একটা কলম দাও, এই কোন কলমটা দাও, একটা কলম দাও। এটা হলো আমাদের দেশের সভ্যতা। এটা সভ্যতা না, এটা অসভ্যতা, বরং এইটা সভ্যতা। আমি কি একটা কলম পেতে পারি, এটা ভদ্রতা। এই ভদ্রতা আমাদের দেশে মানুষ, আমি ভাষাকে খারাপ বলতেছি না, ভাষার ব্যবহারটা ভালো করা উচিত, ভাষার ব্যবহারটা ভালো করা উচিত। এইটা আমাদের দেশের মানুষ গ্রহণ করে না। এরপরে আসেন, এই যে আমি একটা ফোনে কথা বলতেছি, আপনি ফোন, দামি জিনিস, টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে নিঃসংকোচে চলাফেরা করতে পারতেছেন। একেবারে যে চুরি ছিনতাই দেশে হয় না তা আমি বলছি না, কিন্তু ঢাকা শহরের মতো যত্রতত্র চুরি ছিনতাই হয় না, এখানে হয় না। এবং আপনি নিউ ইয়র্ক শহরে আসছেন নতুন, আপনি রাস্তাঘাট খুব একটা ভালো চিনেন না, অফিস আদালত ভালো করে চিনেন না। একজন পথচারীকে জিজ্ঞাসা করেছেন, মানে কথার কথা আমি বললাম যে ফ্রিডম টাওয়ার, যেখানে টুইন টাওয়ার ছিল, তো একজন জিজ্ঞাসা করলো, মে আই আস্ক ইউ সামথিং। দেখেন, এটাও ভদ্রতা। একজন পথচারীকে কিছু জিজ্ঞাসা করবে, তাও বলতেছে কি, আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি, ভদ্রতার সাথে বলতেছে শিওর শিওর। তখন বলতেছে, ক্যান ইউ টেল মি হাউ টু গো টু ফ্রিডম টাওয়ার। সে যদি জানে তাহলে সে রাস্তা দেখিয়ে দেবে। তার যদি সময় থাকে, হয়তো কাছাকাছি হলে আগিয়েও দিয়ে আসবে কয়েক ব্লক। আর যদি তার জানা থাকে, সে বলবে go straight, make a right, অমুক স্ট্রিট, make a left, অমুক স্ট্রিট, and then go straight, you can see the building। এভাবে বলে দেবে, মিথ্যা বলবে না, ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না। কিন্তু ঢাকা শহরে আপনি একজন নতুন মানুষ, গ্রাম থেকে যান, ঢাকা শহরে কাউকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে ব্ল্যাকমেল করবে। অধিকাংশ ক্ষেত্রে, আমি সব 100% বলছি না, অধিকাংশ ক্ষেত্রে আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন। সেই ব্ল্যাকমেলটা করবে কে? একজন বাংলাদেশি, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিমকে ব্ল্যাকমেল করতেছে ঢাকা শহরে। এই সভ্যতা তো বাংলাদেশে রপ্তানি হচ্ছে না। একজন আমেরিকান একজন পথচারীকে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে সঠিক তথ্যটা দেবে, মিথ্যা বলবে না। কিন্তু আমাদের দেশে, এদেশের রাজনীতিবিদ যারা আছে, প্রত্যেকটা রাজনীতিবিদের ক্লিন ইমেজ, না সে দুর্নীতি করেছে। যারা করে তারা বেশি দিন টিকতে পারে না। ইউরোপ আমেরিকায় রাজনীতি করে বেশি দিন টিকতে পারে না, তাকে নর্দমায় নিক্ষিপ্ত হতে হয়। কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের দেশের রাজনীতিটা এমন যে, মানে যে যত বেশি দুর্নীতি করতে পারবে, যে যত বেশি খুন খারাপি করতে পারবে, যে যত বেশি মিথ্যা বলতে পারবে, সে সবচেয়ে বড় রাজনীতিবিদ। আচ্ছা, এইবার আসেন যে ইলিয়াস ভাইকে যে আক্রমণটা করা হয়েছে, উবার ম্যান তিনজনই, এই শাহেদ আলম, ফাহাম আব্দুস সালাম, গোলাম মাওলা রনি, আর আমাদের রাশেদ ভাই টু, তাকে বলা হয়েছে উবার ম্যান। মানে ইলিয়াস ভাই উবার চালায়, এটা তার পেশা। তো তার পেশাকে চরমভাবে তাচ্ছিল্য করা হয়েছে, অথচ সে কাম করে খায়, হালাল রুজি করে খায়, চুরি করে খায় না, বাটপারি করে খায় না। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের দেখেন, অধিকাংশ রাজনীতিবিদ চোর বাটপার, চুরি বাটপারি করাই হচ্ছে তাদের পেশা। অথচ এই মানুষগুলো মানে মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই টাকাগুলো রেমিটেন্স আকারে বাংলাদেশে পাঠায়। আর সেই টাকায় এই গোলাম মাওলা রনিদের পেট চলে। আর তারা
আমাদের পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ একজন শ্রমিকের অধিকার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিস, একেবারে সহিহ হাদিস, একজন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই যেন তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা একজন শ্রমিককে তিনি তার বন্ধু স্বীকৃতি দিয়েছেন, যে যিনি হালাল ইনকাম করে খান তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। গোলাম মোল্লা রনিকে একজন বাটপার, তাজা বাটপার, কোন দলের থেকে উনি নমিনেশন পেলেন ইট ডাজন্ট ম্যাটার, তাকে এমপি হতে হবে, দ্যাটস ইট। ইলিয়াস কি গোলাম মোল্লা রনির মতো বাটপারি করে খায়? না, হালাল রুজি করে খায়, হালাল রুজি করে খায়। একটা বিষয় মনে রাখবেন, যে লোকটা সত্যিকারের নৈতিক, যে লোকটা সত্যিকারের শিক্ষিত, সে কখনো কারোর পেশাকে ছোট করে দেখে না, সে কখনো কারোর পেশাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আমাদের দেশের যে সভ্যতা, আমরা যিনি জুতা সেলাই করে তার এই কর্মটাকে খুবই ছোট করে দেখি, যিনি চুল কাটে নাপিত তার কাজটাকে খুবই ছোট করে দেখি, যে লোকটা বিল থেকে নদী থেকে মাছ ধরে বিক্রি করে জেলে তার কাজটাকে খুব ছোট করে দেখি, যে লোকটা পরের বাড়ি কামলা দেয়, সরি কামলা শব্দটা আমি ব্যবহার করা এখানে ঠিক হলো না, যেখানে মানায় সেখানে ব্যবহার করা উচিত ছিল। মানুষ আমাকে কামলা বলে, এই জায়গায় ঠিক ছিল, কিন্তু অন্যের বাড়ি যারা কাজ করে শ্রমিক, আমি দুঃখিত, এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি, আমি ক্ষমা চাচ্ছি আমাদের শ্রমিক ভাইরা যদি মনে কষ্ট পেয়ে থাকেন। তো যারা পরের বাড়ি কাজ করে খায় এই কাজটাকে খুব ছোট করে দেখা হয়। যারা রিক্সা চালায়, যারা কি বলে ভ্যান চালায়, হ্যাঁ ট্যাক্সি চালায়, বেবি ট্যাক্সি চালায়, সিএনজি চালায়, এই সমস্ত গার্মেন্টসে চাকরি করে, তারপরে চা শ্রমিক, এই সমস্ত কাজগুলোকে খুবই ছোট করে দেখা হয়। তাহলে উঁচু মানের কাজ কোনটা? ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, আইনজীবী, মানে আমাদের দেশে এক সময় জজ ব্যারিস্টার বলা হইতো, জজ ব্যারিস্টার, ও অমুক জজ ব্যারিস্টার, হ্যাঁ এটা বলা হইতো। তো আপনি গণভবন বা বঙ্গভবন বা যমুনা ভবন থেকে শুরু করে একেবার থানা লেভেল পর্যন্ত আপনি যদি একটা পরিসংখ্যান দাঁড় করান যে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার যারা, তারাই তো সম্মানিত ব্যক্তি, তাই না? সেই মানুষের সংখ্যা কত? একেবার মানে গণভবন বঙ্গভবন থেকে থানা পর্যায় পর্যন্ত এই মানুষগুলোর মানে উপর লেভেলের কর্মকর্তা যারা, সংখ্যাটা কত? বড় জোর 1 লক্ষ হবে, এর বেশি হবে না আমার ধারণা, আমি যদি ভুল বলে না থাকি। 1 লক্ষ হবে, এর বেশি হবে না। তো বাংলাদেশের মানুষ কত? 17 কোটি 18 কোটি, তাই না? তো তার মানে 1 কোটি মানুষও মানে সরকারি কর্মকর্তা না। মানে আমি শুধু সরকারি কর্মকর্তা বলছি না, বেসরকারি কর্মকর্তাও যারা আছে, বড় বড় কোম্পানির বড় বড় পদে আছে, এই সব মানুষগুলো মিলে কি 1 লক্ষ হবে? আচ্ছা ধরে নিলাম 2 লক্ষই হলো বা 3 লক্ষই হলো, পার্সেন্টেজটা কত? আপনি যে বলতেছেন অমুক কাজ সম্মানের, অমুক কাজ নিম্নমানের, তো সম্মানের কাজ কয়জন করে? সম্মানের পদে কয়জন মানুষ আছে? গোটা রাষ্ট্রের মাত্র 3 লক্ষ মানুষ খুব বড় পদে আছে। তো তার মানে কি, রাষ্ট্রটা আসলে চালাচ্ছে কারা? এই 3 লাখ মানুষের বাইরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোই রাষ্ট্র চালাচ্ছে, এই মানুষগুলোই রাষ্ট্র চালাচ্ছে। এই যে আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকটা যে বানিয়েছে, কে বানিয়েছে? একজন শ্রমিক। আমি যে ফোনে লাইভ করছি, এই ফোনের কাঁচামাল, এই ফোনের কাঁচামাল কার থেকে আসছে? একজন শ্রমিকের কাছ থেকে আসছে। আমি যে গাড়িতে বসে কথা বলছি, এই গাড়ির পার্টস পত্র যে বানিয়েছে সে একজন শ্রমিক। আর বলার দরকার আছে? আরো বলার দরকার আছে? তো যে লোকটা কোনো একজন মানুষের পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর যাই হোক, সে খুবই নিম্ন মানের একজন অশিক্ষিত এবং মূর্খ। আমার বলতে দ্বিধা নেই যে গোলাম মওলা রনি, শাহেদ আলম, ফাহাম আব্দুস সালাম
এই মানুষগুলো খুবই নিম্ন মানের অশিক্ষিত এবং মূর্খ মানুষ, খুবই নিম্ন মানের অশিক্ষিত এবং মূর্খ মানুষ। আমি কি বলবো, এই যে আমাকে অনেকেই 2 টাকার কামলা বলেন, আমি কি করি? আমি নিউ ইয়র্ক সিটির সরকারি বাসের ড্রাইভার। নিউ ইয়র্ক সিটিতে সরকারি বাসের ড্রাইভার হচ্ছে 14,000। আমার মতো 2 টাকার কামলা কয়জন জানেন? বড় জোর 500 হবে। তবে আমি এক ডিপার্টমেন্ট না, সব ডিপার্টমেন্ট মিলে বলতেছি। এই ধরেন বাস অপারেটর, ট্রেন অপারেটর, তারপরে স্টেশন এজেন্ট, কন্ডাক্টর, হ্যাঁ, ক্লিনার, সব মিলিয়ে আমার মতো 2 টাকার কামলা, আই মিন বাংলাদেশি আর কি, আমার মতো 2 টাকার কামলার সংখ্যা বড় জোর 500 হবে। তো তার মানে বাকি 13,500 তারা কারা? সব আমেরিকান, সব আমেরিকান। আমেরিকানরা যখন মানে চাকরিতে যায়, বাসা থেকে যখন বের হয়ে তার চাকরি স্থানে যায়, রাস্তায় যদি জিজ্ঞাসা করে কেউ, হোয়ার আর ইউ গোয়িং, উত্তর কি দেয়? আই এম গোয়িং টু মাই অফিস। এটা বলে? আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, এটা বলে না। কি বলে জানেন? আই এম গোয়িং টু ওয়ার্ক, আই এম গোয়িং টু ওয়ার্ক। কাজে যাচ্ছি, কাজে, কাজে যাচ্ছি, কাজে। আমরা যদি এটা বলি, আসিফ নজরুল সাহেব অফিস করতে যাচ্ছে, কেউ যদি জিজ্ঞাসা করে, নজরুল ভাই কই যান? সচিবালয়ে যাই, মন্ত্রণালয়ে যাই, আমার অফিসে যাচ্ছি। না, উত্তরটা হবে আমি কাজে যাচ্ছি। সবই কাজ। যুক্তরাষ্ট্রে যারা মানে আমরা কাজ করে খাই, সেটা আমেরিকান হোক আর অন্য দেশি হোক, কেউ বলে না যে আমি অফিসে যাচ্ছি, বলে আই এম গোয়িং টু ওয়ার্ক। তার মানে এখানে সবাই নিজেকে শ্রমিক মনে করে, নিজেকে সবাই শ্রমিক মনে করে। কিন্তু আমাদের শাহেদ আলমদের মতো শিক্ষিত সভ্য লোকজন এদেশে এসে উবার ড্রাইভারদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আচ্ছা, আর একটা কথা বলি, লাইভ লম্বা হচ্ছে, আমার কিছু করার নেই, বলতে হবে আমাকে। আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করি, এই মানুষের সংখ্যা কত? অ্যাবাউট সব মিলিয়ে, বৈধ অবৈধ মিলিয়ে বড় জোর 10 লাখ হতে পারে, 10 লাখ মানুষ। এই 10 লাখ মানুষের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা বড় পদে চাকরি করে এই মানুষের সংখ্যা কয়জন? বড় জোর 1000 হবে, এর বেশি হবে? আচ্ছা 5000ই ধরলেন, বড় জোর 5000 লোক বড় বড় পদে চাকরি করে। আর বাকি যে 9.5, আই মিন অলমোস্ট 10 লাখ মানুষ, তারা কি করে? কেউ ইয়েলো ক্যাব চালায়, কেউ গ্রিন ট্যাক্সি চালায়, কেউ ব্ল্যাক কার চালায়, কেউ লিফট চালায়, কেউ উবার চালায়, কেউ বাইসাইকেলে ডেলিভারি জব করে, কেউ রেস্টুরেন্টে জব করে, কেউ কনস্ট্রাকশনের রাজমিস্ত্রির কাজ করে, যুগালের কাজ করে। হ্যাঁ, আবার আমার মতো স্বাভাবিক মোটামুটি জব যারা অনেকেই করে, যেমন আমাদের ট্রাফিক পুলিশে অনেকেই আছেন, কারেকশনে অনেকেই আছেন, হসপিটালের নার্সের পদে অনেকেই আছেন, আবার ডাঙ্কিন ডোনাটস, তারপরে আরো এই টুকিটাকি বিভিন্ন ধরনের জব আছে। আমরা তো এই জাতীয় জবই অধিকাংশ মানুষ করি। তো এই যে একজন প্রবাসীকে, একজন রেমিটেন্স যোদ্ধাকে আরেকজন রেমিটেন্স যোদ্ধা, এবং বাংলাদেশে আরেকজন বাটপার রাজনীতির নামে বাটপারি করে, এই লোকটা তাকে বলছে উবারম্যান। আরো কি বলছে জানেন? শুয়ার পয়দা, শুয়োর পয়দা। ইলিয়াসকে শুয়োর পর্যন্ত বলেছেন গোলাম মাওলা রনি। এরা নাকি রাজনীতিবিদ। রাজনীতিবিদের অন্তর, রাজনীতিবিদের হৃদয় পাহাড়ের মতো হতে হবে, রাজনীতিবিদের হৃদয় সাগরের মতো হতে হবে। ঝড় আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদ কি? ইটুতে ইটুলে থাপড়া সোজা করে ফেলে, পান থেকে চুন কষলেই থাপড়া সোজা করে ফেলে, পান থেকে চুন কষলেই মানে মেজাজ মাথায় উঠে যায়, মেজাজ মাথায় উঠে যায়। আপনি যদি রাজনীতিবিদ হন, আপনাকে হাজারো মানুষ গালি দেবে, আপনি কুল ডাউন থাকবেন। যদি জবাব দেওয়ার প্রয়োজন হয়, মাথা ঠান্ডা রেখে শালীন ভাষায় জবাব দিবেন।
যদি মনে করেন যে জবাব দেওয়ার দরকার নাই, চুপ থাকবেন, কোনো কথা বলতে পারবেন না। একেই বলে রাজনীতিবিদ। যে লোকটা আপনাকে গালি দিচ্ছে, আপনি তো তাকে নিয়েই রাজনীতি করছেন। সে তো আপনার দেশের জনগণ। আপনি যদি এমপি হন তাহলে আপনি তার প্রতিনিধি, আপনি যদি মন্ত্রী হন আপনি তার প্রতিনিধি। ওই লোকটা আপনার দেশের নাগরিক, আপনি তার চাকর। আপনি রাজনীতিবিদ হতে হলে আপনার হৃদয় পাহাড়ের মতো হতে হবে, অথবা বট গাছের মতো হতে হবে। ঝড় আসবে, সাইক্লোন আসবে, আপনি একেবারে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলতে পারবেন না। হাজারো মানুষ আপনাকে গালি দেবে, হাজারো মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করবেন, আপনি হজম করবেন। রাজনীতিবিদ হলে জনগণের গালি হজম করার শক্তি থাকতে হবে। গোলাম মাওলা রনি একজন রাজনীতিবিদ, ইলিয়াস জাস্ট একজন নাগরিক, আর কিছুই না। ইলিয়াস জাস্ট একজন নাগরিক, আর কিছুই না। আর রনি একজন রাজনীতিবিদ। ইলিয়াস হাজারো গালি দিতে পারে রনিকে, কিন্তু সেটা রনিকে মাথা পেতে নিতে হবে। আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ হতে যে যে ক্রাইটেরিয়া লাগে তার কিচ্ছু নাই। রাজনীতিবিদ দেখেন, জামাতের আমির, তার কাছ থেকে রাজনীতি শেখেন। জামাতকে আপনি অপছন্দ করেন সেটা অন্য হিস্টোরি, সেটা আপনি করতেই পারেন, এটা আপনার মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু জামাতের কোন নেতার মধ্যে যদি ভালো কিছু থাকে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে একটা বক্তব্যে বলেছেন যে জামাত শিবিরের ছেলেরা অনেক স্মার্ট হয়ে গেছে, আমাদের থেকে কয়েক ধাপ এগিয়ে, কিন্তু আমরা এখনো আগাতে পারিনি। এইটার জন্য মির্জা ফখরুলকে ধন্যবাদ যে আপনাদের দলের দুর্বলতা আপনি স্বীকার করেছেন এবং জামাতের কিছু ভালো দিক আপনি স্বীকার করেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু কথা হলো, রাজনীতিবিদ হতে হলে ডাক্তার শফিকুর রহমানের মতো কুল ডাউন থাকতে হবে, মিজাজ কন্ট্রোল করতে হবে। আপনারা অনেকে আমাকে বলেন, নাই ভাই আপনি তো মিজাজ কন্ট্রোল করতে পারেন না। আমি কি রাজনীতিবিদ নাকি? আমি তো রাজনীতিবিদ না। রাজনীতিবিদ হতে হলে আপনার মিজাজ কন্ট্রোল করতে হবে। আর আমি যে কথা বলছিলাম, শাহেদ আলম তিনি আমাদেরকে সভ্যতা শিখান। আমি যতই যুক্তরাষ্ট্রে থাকি ভাই, আমাদের দেশের একটা কালচার আছে। আমাদের দেশে আমাদের নারীদের পোশাক কি? আমাদের নারীদের পোশাক হচ্ছে শাড়ি, সেলোয়ার কামিজ, বোরখা। এই হচ্ছে আমাদের বাংলাদেশের নারীদের কালচার। আমাদের দেশের নারীদের পোশাকের কালচার হচ্ছে শাড়ি, ব্লাউজ, সেলোয়ার কামিজ আর বোরখা। এই তিনটাই তো আমাদের দেশের নারীদের পোশাকের কালচার, তাই না? শাহেদ আলমের ওয়াইফ কি পরে? একেবারে যুক্তরাষ্ট্রের আদলে পোশাক পরে। যুক্তরাষ্ট্রের নারীরা টাইট ফিট বিকিনি পরে, টাইট ফিট বিরা পরে গরমের সময় রাস্তায় হাঁটে। অবিকল শাহেদ আলমের ওয়াইফ তাই। আমি দুঃখিত, এই ব্যক্তিগত কথা হয়তো আপনারা বলবেন, নাই ভাই ব্যক্তিগত বিষয়গুলো না আনলে হতো না। তারা তো ব্যক্তিগত আক্রমণ করে বসছে ইলিয়াসকে। আবার ইলিয়াসও আসিফ নজরুলের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছে। সুতরাং এই জায়গায় আমাকে ব্যক্তিগত বিষয় নিয়ে আসতে হচ্ছে। আমি দুঃখিত, আমি কোনোদিন বলি নাই। শাহেদ আলম ভাইয়ের সাথে আমার রাজনৈতিক মতাদর্শে বিস্তর ফারাক, অনেক বিরোধিতা করি, অনেক সমালোচনা করি, কিন্তু কখনো ব্যক্তিগত বিষয় সামনে আনিনি। আজকে আনতেই বাধ্য হলাম। উনি তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সভ্যতা শিখায়, অথচ ওনার নিজের ফ্যামিলিতে সভ্যতা নাই। আপনি তো বাংলাদেশি, আপনি আমেরিকান না। আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন, বাংলাদেশের জনগণের ভালো মন্দ নিয়ে কথা বলেন, দেশের ভালো মন্দ নিয়ে কথা বলেন। তার মানে কি? আপনি আপাদ মস্তক একজন বাংলাদেশি, তাই না? কিন্তু আপনার ঘরে তো মানে পশ্চিমা সভ্যতা। আপনি আপাদ মস্তক বাংলাদেশি সভ্যতা লালন করা একজন মানুষ। আপনার রাজনৈতিক আদর্শ বাম কি ডান, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনি বাংলাদেশি সভ্যতা লালন করা একজন মানুষ। তাহলে আপনার স্ত্রীর ইদার আপনি শাড়ি পরাবেন, আপনার যদি বোরখা পছন্দ না হয়, বোরখা নিয়ে যদি আপনার চুলকানি থাকে, হিজাব পরা নিয়ে আপনার চুলকানি থাকে, এক সাইডে রাখেন। বাংলাদেশের নারীদের অন্যান্য যে পোশাকের কালচার আছে, হয় তাকে শাড়ি ব্লাউজ পরান অথবা তাকে সেলোয়ার কামিজ পরান। আপনার স্ত্রী কি পরে? বিকিনি পরে, টাইট ফিট গেঞ্জির কাপড়ের একটা প্যান্ট আর টাইট ফিট
বিরার মতো পুরুষের একটা গেঞ্জি, এটা পরে পার্কে পার্কে হাঁটাহাঁটি করেন। এটা কি সভ্যতা? এটা কি বাংলাদেশের সভ্যতা না যুক্তরাষ্ট্রের সভ্যতা? এটা যুক্তরাষ্ট্রের সভ্যতা। তো এই সভ্যতা আপনি রপ্তানি করতে চান বাংলাদেশে, বা আমদানি করতে চান বাংলাদেশে। বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক, আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে। আপনি একজনের কোনো বিষয়ে যদি আপনার খারাপ লাগে, আপনি তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেন সমালোচনা করে, কিন্তু অশালীন কোনো শব্দ ব্যবহার করবেন না, অশালীন কোনো শব্দ ব্যবহার করবেন না, তার পেশা নিয়ে খোঁটা দিবেন না, তার পেশা নিয়ে তাচ্ছিল্য করবেন না। আপনি যদি মনে করেন, আপনি যদি দাবি করেন যে আপনি খুব ভদ্র একজন মানুষ, আপনি যদি মনে করেন যে আমি ভদ্র মানুষ, আমি ভদ্রলোক, তাহলে আপনাকে ভদ্রলোকের মতো আচরণ করতে হবে। একজন অভদ্র লোক আপনাকে গালাগালি করতে পারে, দুইটা কথা মন্দ বলতে পারে, কিন্তু আপনি যদি তার সেই মন্দ কথার জবাবে মন্দ কথাই বললেন, তাহলে কি আপনি আর ভদ্র থাকলেন? না, তো আপনি ভদ্র থাকলেন না। যেমন ইলিয়াস ভাই শাহেদ ভাইকে শাহেদ আলম না বলে ইসকন আলম বলেছেন। এটা নাইস না, এটা উচিত না। আপনি হাজারো সমালোচনা করেন শাহেদ ভাইয়ের, কোনো সমস্যা নেই, কিন্তু নামটা কেন বিকৃত করেছেন? শাহেদ ভাই, কিছুদিন আগে তাকে নিয়ে সমালোচনা করেছিলাম, সে আমার নামটা বিকৃত করেছে, আমার চ্যানেলের নামটাও বিকৃত করেছে। আমার চ্যানেলের নামটা বিকৃত করলো, তাতে কোনো সমস্যা নাই, আমি মনে কষ্ট পাইনি। আমার নামটা সে বিকৃত করেছে, আমি তো কোনোদিন তার নাম বিকৃত করিনি, এবং আমি কখনোই কারোর নাম বিকৃত করি না। হয়তো নামের আগে পিছে কিছু লকব টকব লাগাই, ভোট চোর, খুনি, ধর্ষক, ইফতিজার, এই সমস্ত কথাবার্তাগুলো বলি। এটা নাজায়েজ না, কারণ সে ওই কাজ করেছে, কিন্তু তার যে নাম, সেই নামটা আমি বিকৃত করে অন্য নামে ডাকি না। ইসলাম এটা আমাকে অ্যালাউ করে না, সুতরাং এটা আমি করতে পারবো না। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক না। কারোর নাম বিকৃত করা, কারোর পেশায় আঘাত করা, এটা ঠিক না। আপনারা জানেন বাংলাদেশের একজন মন্ত্রী যুক্তরাষ্ট্রে একটা লম্বা সময় ট্যাক্সি চালিয়েছে, চিনেন তার? দু একজন কমেন্ট করেন। বাংলাদেশের একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি চালাইতো। দেখি আপনারা চিনেন কিনা তাকে। দু একজন কমেন্ট করে আমাকে জানান, আমি জানতে চাই। বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী, না মতিউর রহমান নিজামী না, কি কন? বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্যাক্সি চালাইতেন। একটা লম্বা সময় ট্যাক্সি চালিয়ে তিনি জীবনযাপন করেছেন। না মোমেন না। আচ্ছা, আমি বলে দিই, আপনারা হয়তো চিনতে পারেন, সোহেল তাজুনা। আনম এহসানুল হক মিলন, বিএনপি নেতা। আনম এহসানুল হক মিলন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটা লম্বা সময় ট্যাক্সি চালিয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তো উনার কি মান সম্মান পথে ঘাটে হয়ে গেছে? ট্যাক্সি চালানোর কারণে উনি কি ছোট হয়ে গেছেন? না, ট্যাক্সি চালানো কি খারাপ কাজ? অ্যাটলিস্ট চুরি তো করেন নাই উনি। চুরি তো আর উনি করেন নাই, উনি কাজ করে খেয়েছেন, হালাল রুজি করে খেয়েছেন, কাম করে খেয়েছেন, দ্যাটস ইট। তো এই যে অসভ্যতা, এই যে আনকালচার, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বেরিয়ে আসবো কিভাবে? আমাদের দেশ যারা চালাবে আজকে তাদের অবস্থা যদি হয় এই, আপনি চিন্তা করা যায়, কয়েকদিন আগে তাকে গোলাম ময়লা রনি বলেছিলেন আমাদের ইলিয়াস ভাই। আমি একমত না এই নাম বিকৃত করার ক্ষেত্রে। তো ইলিয়াস ভাই একজন মানুষ, রাজনীতিবিদ না, কিন্তু আপনি তো রাজনীতিবিদ। আপনি তাকে শুয়োর পয়দা বলেছেন, শুয়োরের বাচ্চা বলেছেন, আপনি তার পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আপনার পেশা কি ভালো? আপনি তো ঢোল খেয়ে একবার আওয়ামী লীগে থাকেন, আবার ঢোল খেয়ে বিএনপিতে যান। হ্যাঁ, এই ঢোলাঢোলি করেন। তো আপনার তো কোনো নীতি আদর্শ নাই।
আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 2018 সালে যদি গোলাম মোল্লা রনি আওয়ামী লীগ থেকে নমিনেশন পাইতেন, উনি সংসদে যাইতেন না? অবশ্যই যাইতেন, অবশ্যই যাইতেন, এবং 24 সালেও অবশ্যই সংসদে যাইতেন। তো এই রকম নীতির মানুষ হচ্ছে গোলাম মাওলা রনি। সে আবার সরকারকে বুদ্ধি দেয়, বাংলাদেশের জনগণকে পরামর্শ দেয়, হ্যাঁ দেশ এইটা করলে এইটা হবে, দেশ ওইটা করলে ওইটা হবে, অমুক দেশের সাথে সম্পর্ক ওইভাবে করলে এইটা হবে, ওইটা হবে, এইটা হবে, নানান কথাবার্তা। তো যাই হোক, আসলে কথা তো শেষ হচ্ছে না, আরো কথা বলা দরকার ছিল, কিন্তু লাইভ তো লম্বা হয়ে গেল। ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি সেটা আমি বললাম, কিন্তু ইলিয়াস ভাই যেটা বোঝানোর চেষ্টা করেছে, আসিফ নজরুলের মন্ত্রণালয়টা কি? আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে বিচার বিভাগ, তাই না? তো আসিফ নজরুল কতদিন ক্ষমতায়? 4 মাস। এই 4 মাসে বিডিআর হত্যাকাণ্ডের যে সমস্ত জওয়ানরা, শত শত জওয়ানরা মানে কোনো কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়াই জেল খাটতেছে, এই মানুষগুলোকে এখনো ছেড়ে দেওয়া হলো না কেন? আমাদের জুলাই বিপ্লবে, জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন, তাদের পরিবার কি আসলে সবাই ক্ষতিপূরণ পেয়েছে? পায়নি। যারা আহত তারা কি সবাই সুচিকিৎসা পেয়েছে? পায়নি। কেন পায়নি বলেন? আসিফ নজরুলের পিএস, প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পিএস, আমাকে বলেন, যে লোকটার কলমের খোঁচায় একটা দেশ ধ্বংস হয়ে গেছে, একটা দেশের মানুষ গত 1.5 যুগ ভোট থেকে বঞ্চিত হয়েছে, একটা দেশের হাজারো মানুষ গুমের শিকার হয়েছে, একটা দেশের হাজার হাজার মানুষ বন্দুক যুদ্ধের নামে, ক্রস ফায়ারের নামে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র খায়রুল হকের কলমের খোঁচার কারণে। একটা কলমের খোঁচার কারণে, যার একটা কলমের খোঁচার কারণে একটা দেশ এবং একটা জাতিকে ধ্বংস করে ফেলা হয়েছে, সেই লোকের পিএস এখনো কেন আসিফ নজরুলের পিএস? এই প্রশ্নের জবাব কে দেবে বলেন আমাকে? ক্যান্টনমেন্টে, সেনানিবাসে এই সরকার ক্ষমতায় আসার পরেও 600-র উপরে আওয়ামী লীগের নেতা এবং সরকারি আমলারা বন্দী ছিলেন বা সেনাবাহিনীর নিরাপত্তায় ছিলেন। তো এই মানুষগুলোকে কার ইশারায় ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? মুন্নি সাহাকে কার ইশারায় ছেড়ে দেওয়া হলো? আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এখন জেলে আছেন, তাদেরকে জামাই আদর করা হচ্ছে, তাদের হাতে হাত করাও নাই, অথচ বাংলাদেশের জঘন্যতম অপরাধী হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের নেতারা আর আওয়ামী লীগের দোসর সরকারি আমলারা। যারা জেলখানায় আছে তারা জামাই আদরে আছে, অথচ তারা বাংলাদেশের জঘন্যতম অপরাধী। অথচ দেখেন, নাটোরের সাবেক শিবির সভাপতি মহসিন ভাই, তাকে আদালতে তোলা হয়েছে, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, অথচ তার বিরুদ্ধে যত মামলা সব মিথ্যা মামলা এবং রাজনৈতিক মামলা। কেন? আওয়ামী লীগের নেতারা জামাই আদরে আদালতে ওঠে, হাতে হাত করা থাকে না, আর শিবিরের নেতা তার পায়ে কেন ডান্ডা বেরি? এই প্রশ্নের উত্তর কি আসিফ নজরুল দিবেন বলেন? যারা গুম ছিলেন তাদের সবাই কি ফিরে এসছে? আসেনি। কেন আসেনি? এবং এখনো যদি বেঁচে থাকে তাহলে তারা কোথায় আছে? এই প্রশ্নের জবাব কে দেবে? আসিফ নজরুল দেবে। গুমের শিকার ব্যক্তিরা মামলা করেছে, সেই মামলার আসামিরা এখনো বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। কেন? এই প্রশ্নের জবাব কে দেবে? আসিফ নজরুল দেবে। আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পালিয়ে গেছে,
কার ইশারায় পালিয়ে গেছে? এই প্রশ্নের জবাব কে দেবে? আসিফ নজরুল দেবে? শেখ হাসিনার দোসর সরকারি আমলা তার পিএস এর মতো সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, বিচার বিভাগে, বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে শেখ হাসিনার নিয়োগ দেওয়া, শেখ হাসিনার দোসররা যারা এখনো ক্ষমতায়, এখনো শপথে বহাল আছে, তারা কেন এখনো শপথে বহাল আছে? এই প্রশ্নের জবাব কে দেবে? আসিফ নজরুল দেবে। এই কথাগুলো বলা কি ইলিয়াসের অন্যায় ছিল? হ্যাঁ, তার ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনেছে, এটার প্রতিবাদ আমি করছি, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি তোলা অন্যায় ছিল? না। কিন্তু হঠাৎ করে দল বেঁধে আসিফ নজরুলের পক্ষ নিয়ে তারা কেন ইলিয়াস ভাইয়ের পিছনে লাগলেন? আমি একটা গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করি, খুব রিলায়েবল সোর্স থেকে পাওয়া তথ্য। শাহেদ ভাই দেশে গিয়েছিলেন, আসিফ নজরুলের সাথে দেখা সাক্ষাৎ করে এসছেন। কি কারণে করে এসছেন আমি জানি না, তবে আমার রিলায়েবল সোর্স থেকে আমি জানতে পেরেছি যে শাহেদ আলম অচিরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কনসুলেট অথবা দূতাবাসে কোনো একটা ভালো চাকরিতে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে অচিরেই। আমি শুনেছি, কতটুকু সত্যি মিথ্যা জানি না, তবে আমার সোর্সটা খুবই রিলায়েবল। মনির হায়দার, শাহেদ আলম এবং নাজমুস সাকিব, এই তিনজনকে কোনো একটা পদে তাদেরকে চাকরি দেওয়া হবে যুক্তরাষ্ট্রে। যে যে শহরে আছে সেই শহরে তাদেরকে পদায়ন করা হবে, এটা আমি শুনেছি। তো কথা হলো, এই সোর্স যখন আমাকে এটা বলেছেন, তখনই আমার কাছে সন্দেহ হয়েছে যে এই মানুষগুলো আসিফ নজরুলকে বাঁচানোর চেষ্টা করছে কেন? এই কারণে অর্থাৎ স্বার্থ, সব জায়গায় হচ্ছে স্বার্থ, সুবিধাবাদ জিন্দাবাদ, সব জায়গায় স্বার্থ। এই হচ্ছে আমাদের সাংবাদিক, এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবী। ঠিক আছে? তো যাই হোক, অলরেডি একজন তো আছেন, গোলাম মর্তজা। গোলাম মর্তজাকে অলরেডি পদায়ন করা হয়েছে। কেন করা হয়েছে সেটাও ক্লিয়ার। তিনি ডেইলি স্টারের সাংবাদিক ছিলেন এবং আসিফ নজরুল খুব কাছের মানুষ। তো যাই হোক, এই বিষয়গুলো নাইবা আনলাম। কথা হলো যে প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পিএস মানে কি? সেও স্বৈরাচার, তার তো জেলে থাকার কথা। সে কেন আসিফ নজরুলের পিএস? এই প্রশ্নটার অন্তত আসিফ নজরুল জবাব দিক। 4 মাস গত হয়ে গেল, এখনো কেন পিলখানা হত্যাকাণ্ডের সাজা যারা পাচ্ছে, এটা এ বিচার তো অবিচার, এ বিচার তো বিচার না। সে আসামিরা এখনো কেন জেলখানায়? 4 মাস গত হয়েছে, এখনো হাজারো আলেম জেলখানায়, হাজারো আলেম জেলখানায়। কেন? তাদের শুনানিও হচ্ছে না। কার ইশারায়? কার ইশারায় আমাকে বলেন? হাজারো আলেম এখনো জেলখানায়। কিছু মানুষ তো ছাড়া পেয়েছেন, যাদেরকে বাংলাদেশের জনগণ চিনে, যে সমস্ত আলেমদেরকে চিনে, তারা ছাড়া পেয়েছেন। কিন্তু যাদেরকে চিনে না, এরকম অনেক আলেম। তো যাই হোক, বিষয়টা হলো যে সত্য কথা বলতে কি, আমাদের জুলাই আগস্টের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে। জুলাই আগস্টের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে। আমি জানি না যে আগামীতে নির্বাচন কতটা সুষ্ঠু এবং অবাধ হবে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, প্রশাসনের শেখ হাসিনার যে সেটআপ, এই সেটআপে যারা আছে সবাইকে ছাঁটাই না করা পর্যন্ত যদি এই অবস্থায় নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। আমি বলে রাখলাম, নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করে না, নির্বাচন সুষ্ঠু করে প্রশাসন। নির্বাচন কমিশনে তো 7-8 জন মানুষ। এই 7-8 জন মানুষ কি সারা দেশের নির্বাচন করে নিয়ন্ত্রণ করতে পারেন? না। তারা যাদেরকে দিয়ে নির্বাচন পরিচালনা করবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসন। তো এই প্রশাসন যদি শেখ হাসিনার প্রশাসন হয়, সেই প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এটা অসম্ভব। এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। এজন্য অনেক প্রশ্ন করা যায়। ইলিয়াস ভাই তার 43 মিনিটের ভিডিওতে
ব্যক্তিগত আক্রমণ যেগুলো হয়েছে, এবং যদি তার ভিতরে কিছু অসত্য তথ্য থাকে সেটারও প্রতিবাদ জানাই। কিন্তু মাহফুজা আলম তোমাকে কি মাহফুজা আলম তোমাকে কতদিন নায়েব আলী ভাই লাগাইছে? ও সরি সরি ভাই, এই জাতীয় কমেন্ট করতে হয় না। ওই একটা লোক আছে, সে প্রায়ই আমার লাইভে এসে, আমি আগে ওর ওর কমেন্টগুলো পড়তাম, কিন্তু দেখি যে না, ও জাস্ট আমাকে ডিস্টার্ব করার জন্য আমার লাইভে আসে, এসে ওর মতো করে আমাকে রাগানোর জন্য, আমার কথার মধ্যে বাম হাত দেওয়ার জন্য কিছু আলতু ফালতু কমেন্ট করে। আমি ওর কমেন্ট ইগনোর করি, দেখেও না দেখার ভান করি, ওর মতো করে যাক। তো ওটা অসভ্য একটা লোক। এনিওয়ে, তো যাই হোক, আমি আশা করি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর ইলিয়াস ভাইয়ের সাথে যতদিন আমার সম্পর্ক ছিল, ইলিয়াস ভাইয়ের ব্যাপারে একটা কথা বলি যে অনেক সাংবাদিককে কিন্তু কেনা যায়, ইলিয়াস ভাইকে কেনা যায় না। ইলিয়াস ভাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদে পড়েছে, আমি নিজে সাক্ষী। ইলিয়াস ভাইকে তার বিপদে সহযোগিতা করার জন্য টাকা দিতে যাওয়া হয়েছে। ইলিয়াস ভাই বারবার প্রশ্ন করেছে যে টাকা দিচ্ছেন কেন আমাকে, আপনার উদ্দেশ্য কি? বলছে না, আপনার তো সংসারে অভাব, বাসা ভাড়া দিতে পারতেছেন না, ইত্যাদি ইত্যাদি। সরাসরি বলে আমার টাকা লাগবে না, সংসারে কিন্তু অভাব, কিন্তু টাকা নেবে না। মানে আমি যতদিন তার সাথে আমার সম্পর্ক ছিল, তাকে কিনা যায় না, তাকে টাকা দিতে গেলে সে টাকা নেয় না, আমি নিজে সাক্ষী। বাট একজন মানুষের জীবনে তো পরিবর্তন হয়, তো ইদানিং তার কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হয়েছে কিনা তো আমি জানি না, কারণ অনেকদিন কোনো যোগাযোগ নাই। বাট আমি বিশ্বাস করি যে ইলিয়াস ভাইকে কিনা যায় না। বাট টিটু, সাকিব ভাই ওনারা বলেছিলেন যে ওই যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা পয়সা নাকি নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত। তো যাই হোক, আমি যেহেতু দেখি নাই, আর উনার আচরণ সম্পর্কে আমার যেহেতু কিছুটা ধারণা আছে, জন্য আমি বিশ্বাস করি না এগুলা। এনিওয়ে, লাইভ অনেকদিন পরে 1 ঘন্টা লাইভ করলাম, ব্রেকটা অনেক লম্বা। তো আশা করি বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কখনোই কোনো মানুষের পেশা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কথা হলো যে মানে আমি কোনো পেশাকে ছোট মনে করব না, কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের পেশার কারণে কিন্তু আমরা যারা দাবি করি যে অনেক বড় বড় পদে আছি, এলিট ইত্যাদি, এই মানুষগুলো কিন্তু বেঁচে আছি ওদের অবদানের কারণে। আমি তো উদাহরণ দিলাম, আপনি চারপাশে তাকায় দেখেন যে এই মানুষগুলোর কাজের কারণেই আপনার জীবনটা এত সুন্দর, এই মানুষগুলোর কারণেই। আপনি দেখেন আপনার চুল কাটানো, আপনার মুখ সেভ হওয়া, আপনার দৈনন্দিন জীবনে সব জায়গা এই মানুষগুলোর অবদান। তো এই মানুষগুলোকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এই মানুষগুলোকে যদি আপনি অবজ্ঞা করেন, তাহলে আপনার জীবন মানে যন্ত্রণাদায়ক হয়ে যাবে, আপনি বাঁচতেই পারবেন না। এই মানুষগুলোর জন্যই আপনি স্বাভাবিক জীবনযাপন করছেন এবং খুব ভালো আছেন। এই জন্য তাদেরকে সেলিউট জানান, তাদের সাথে কথা বলেন, তাদের সাথে একটু হাসি মুখে কথা বললে ওরা ভালো ফিল করে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে এটাই বাস্তবতা। স্বার্থ যখন আসে তখন মানুষ নীতি নৈতিকতা ভুলে যায়, স্বার্থ যখন আসে তখন মানুষ ইমানদারিতা ভুলে যায়। ঠিক শাহেদ আলম এদের বিরুদ্ধে এটাই হয়েছে। যাই হোক দর্শক, আমরা জানি যে আসলে মানুষকে তো আর আপনি যেটা বলবেন সেটাই মানুষ বুঝবে না। মানুষ যেখানে সত্যের আভাস দেখবে, মানুষ যেখানে যুক্তিসঙ্গত কাজ কথা দেখবে, ঠিক তখনই কিন্তু মানুষ আপনার কথাগুলো তারা মেনে নিবে বা বিশ্বাস করবে। তো সাংবাদিক ইলিয়াসের ভিতরে সেটা পেয়েছে, এই জন্যই তাকে মেনে নিচ্ছে বা তার কথাগুলোকে যুক্তিসঙ্গত মনে করা হচ্ছে। দর্শক, নায়েব আলী ভাইয়ের আলোচনা শুনে কেমন লাগলো মন্তব্য করবেন।